হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাস হচ্ছে কি স্থির তড়িৎ এবং স্থির তড়িতের আমরা 4 নম্বর ক্লাস পড়বো আজকে। স্থির তড়িৎ অলরেডি আমরা স্থির তড়িতের কটা ক্লাস করেছি? 3টে ক্লাস করেছি, আজকে 4টে ক্লাস। প্রথম ক্লাস আমরা প্রাথমিক ধারণা করেছি আধান কি এসব। দ্বিতীয় ক্লাসে আমরা কুলম্বের সূত্র করেছি। তৃতীয় ক্লাসে কুলম্ব সূত্রের কিছু ম্যাথমেটিক প্রবলেম, মানে যেটা তোমরা অঙ্ক করো, ঠিক আছে, সেগুলো আমরা ডিটেলস করেছি। আজকে আমাদের যে ক্লাস আসবে সেটা আসবে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য। তো প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্র দেখি। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি না, ধরো এখানে যদি আমরা একটা পজিটিভ চার্জ রাখি, সেই পজিটিভ চার্জ রাখলে এর চারিদিকে একটা বল অনুভূত হয়, তাই তো? চারিদিকে বল যদি না অনুভূত হয় তাহলে এখানে যদি আর একটা চার্জ রাখি আমরা Q0, এখানে ধরো এটা কিউ, তাহলে এর উপরে কি হয়? একটা বল কাজ করে, আকর্ষণ বা বিকর্ষণ বল। যদি পজিটিভ থাকে আর এটা যদি পজিটিভ হয় তখন বিকর্ষণ বল কাজ করবে, আর যদি এটা পজিটিভ এটা নেগেটিভ হয় তখন আকর্ষণ বল কাজ করবে। একবারে সিম্পল ব্যাপার। এখন এ কত দূর পর্যন্ত আকর্ষণ বল কাজ করবে? কত দূর পর্যন্ত? এখানে নিয়ে এলাম, দেখা যাচ্ছে করছে, এখানে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে করছে, এখানে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে করছে, আরো দূরে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে করছে। তো কত দূর পর্যন্ত করবে না, দেখা গেছে আমরা যদি একবারে এরকমভাবে বাস্তবিক দিক থেকে ক্যালকুলেট করি, অর্থাৎ প্র্যাকটিক্যালি, তাহলে দেখা যাবে যে সাময়িক কিছুটা দূরত্বের পর তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলে যে মান, সেই মানটা কিন্তু আর থাকবে না। থাকবে, কিন্তু আমরা সেটা অবজার্ভ করতে পারবো না বা ক্যালকুলেশন করতে পারবো না, বা ওর যে ফোর্সটা এতটাই ক্ষুদ্র হবে যে সেটা কোনো যন্ত্রে আমরা তাকে ধরতে পারবো না। এটা গেলো আমাদের প্র্যাকটিক্যালের দিক থেকে। আর যদি আমরা দেখি থিওরিটিক্যাল ভ্যালু, না বলছি এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এই আধানটাকে যদি অসীমে নিয়ে যায় তাহলে দেখা যাবে ওর উপরে কোনো প্রকার বল ক্রিয়া করছে না। কার জন্য? এই আধানের জন্য। এখন তাহলে এর চারিদিক মানে কিরকম? ধরো এখানে একটা চার্জ আছে, পেনটার এইটা চার্জ ধরো, উপরের দিকে হবে, এই সাইডে হবে, তোমার এই সাইডে হবে, নিচের দিকে হবে, এই কোণে হবে, ওই কোণে হবে, এটা বলে সারাউন্ডিং। একটা চার্জের পুরো সারাউন্ডিং, এই চারিদিকে যে অঞ্চলটা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল প্রভাবশীল থাকবে বা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হবে, তাকে বলবো আমরা কি? তড়িৎ ক্ষেত্র। বুঝা গেল ব্যাপারটা? তড়িৎ ক্ষেত্র, ওই জন্য ডেফিনেশনটা আমাদের এরকমভাবে দেওয়া আছে যে কোনো আধানের চারিদিকে, 1 মিনিট দাঁড়াও, বৃষ্টি শুরু হয়ে গেছে, সাউন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে। আচ্ছা দেখো, তার মানে কোনো একটা তড়িৎ আধানের যে অঞ্চলে বা যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম বজায় রাখে সেই অঞ্চলটাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? একবারে সিম্পল। যেমন যদি আমরা ক্ষেত্র বলি, বিভিন্ন আছে না, কারো এমপি বা এমএলএ বলে এই এলাকাটা তার মানে পুরো আন্ডারে দায়িত্ব, তার সারাউন্ডিং এখানে তার পুরো প্রভাবশীল করবে। সেরকম চার্জের ক্ষেত্রেও এর চারিদিকে সারাউন্ডিংয়ে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল তার কাজ করবে সেটাকে বলবো আমরা তার তড়িৎ ক্ষেত্র। সেরকম হিসাবে। আচ্ছা, তাহলে এবার প্রাবল্য জিনিসটা কি না? প্রাবল্য জিনিসটা হচ্ছে এই যে কিউ নট লিখেছি, এটাকে আমরা বলি টেস্ট চার্জ। কিউ নটকে কি বলা হয়? টেস্ট চার্জ, মানে পরীক্ষক আধান বলতে পারো তুমি বাংলায়, পরীক্ষক আধান হয়েছে। কিউ নট হচ্ছে টেস্ট চার্জ। এর বৈশিষ্ট্য কেমন হবে না? 1 নাম্বার হচ্ছে অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র বৈশিষ্ট্য কি হবে? অতি ক্ষুদ্র মানে খুব টেন্স টু জিরো। অতি ক্ষুদ্র মানে এখানে আমরা বলবো কিউ নট টেন্স টু জিরো, মানে জিরোর কাছাকাছি। নাম্বার 2, কিউ নট নিজে কোনো প্রকার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে না। নিজে কোনো প্রকার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে না। এই দুটো টেস্ট চার্জের বৈশিষ্ট্য। তার মানে কি? নিজে কোনো প্রকার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে না। আর নাম্বার 1 হচ্ছে কি? চার্জটা অতি ক্ষুদ্র, যেটা কিউ টেন্স টু জিরো। এরকম চার্জকে এর কাছে বা ডিস্টেন্স ধরে নাও যে আর ডিস্টেন্স দূরে আমরা এখান থেকে ডট 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 এটা আর ডিস্টেন্স দূরে আমরা রেখেছি, তাহলে আর ডিস্টেন্স রাখলে এর উপরে একটা ফোর্স কাজ করবে অবভিয়াসলি কুলম্ব সূত্র অনুসারে, এবং আমরা জানি সেই ফোর্সটা কোন দিকে হয়? রেডিয়ালি আউটওয়ার্ড হয়, বা লাইন যে জয়েন করি তার থেকে বাইরের দিকে হয় পজিটিভ হলে, আর যদি এটা নেগেটিভ হতো তাহলে ইনওয়ার্ড হতো, মানে ওর দিকে ফোর্সটা আসতো। হয়েছে? এখন যদি চার্জকে এখানে রাখি, কুলম্ব সূত্র অনুসারে আমরা দেখেছি এইদিকে যাবে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এই বরাবর যাবে।
আর যদি এখানে রাখি তাহলে এই বরাবর যাবে, এখান থেকে এদিকে, অর্থাৎ রেডিয়ালি আউটওয়ার্ড হবে। এখন এই যে ফোর্স, এদের মধ্যে দূরত্ব আর, এটা চার্জ কিউ, এটা কিউ নট, এখানে ফোর্স কত হবে না ফোর্স এফ ইকুয়াল টু কিউ কিউ নট, এখানে কে দিয়ে দাও কনস্ট্যান্টটা, ডিভাইডেড বাই আর স্কয়ার। আমি ক্লাস ফর্মে করছি, পরে ভেক্টর ফর্ম করব, ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা ফোর্স হয়েছে। ও তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন কি বলছে যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র না, তড়িৎ ক্ষেত্র তো অলরেডি আমরা আর আগে বুঝলাম যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল বজায় রাখে। এখন দেখো তড়িৎ প্রাবল্য মানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, কোনো মানে ধরে নিচ্ছি এই বিন্দুটা, এটা নাম্বারটা না দিয়ে দাও, যে এখানে যেটা বিন্দু রেখেছি পি, এই পি বিন্দুতে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে যে বল কাজ করে। এখন একক ধনাত্মক কেন না, কিউ নটকে আমরা যদি এক করে দিই, তাহলে এটা যদি এক হয় তাহলে কে কিউ বাই আর স্কয়ার, বলছি এইটাই হবে কি তড়িৎ প্রাবল্য, এবং তড়িৎ প্রাবল্যকে আমরা ই বলি, তড়িৎ প্রাবল্য ই, অর্থাৎ তাহলে আসছে কে কে কিউ বাই আর স্কয়ার। কি হলো এখানে, কিউ নট হচ্ছে 1 হয়ে গেল। ওই যে একক ধনাত্মক আধানকে রাখলে ওর উপরে যে বল কাজ করবে সেটাই হচ্ছে তার, সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ওই বিন্দুতে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সাধারণত আমরা তড়িৎ ক্ষেত্র বলি, অনেক ক্ষেত্রে ফিল্ড ইন্টেন্সিটি বলি না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তড়িৎ ক্ষেত্র মানে পুরো অঞ্চলটা, সেটাই কিন্তু কোনোভাবে আমরা মেজারমেন্ট করতে পারি না, বুঝে গেল, মেজারমেন্ট তাকে করতে পারি না। কি মেজারমেন্ট করি আমরা, ইন্টেন্সিটিটা আর প্রাবল্যটা মেজারমেন্ট করি, আছে। এটাই যখন আমরা উঁচু ক্লাসে পড়বো তখন এই ডেফিনেশনটা এরকম দেখবো আমরা, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ নট, যেখানে লিমিট কিউ নট টেন্ডস টু 0, তাহলে এটাকে একটু সোজা সোজা লিখে দিই, এটা এফ ডিভাইডেড বাই কিউ নট, এটি হচ্ছে অরিজিনাল ডেফিনেশন আসবে। মানে কিউ নটটা কিরকম টেন্ডস টু 0, দেখো এখানে আমরা কি ধরে নিলাম, এক ধরে নিলাম, কিন্তু একটা তো অনেক বড় হয়ে যাচ্ছে না, এই জন্য পরবর্তীকালে আমরা এরকম ভাবে করি। আমাদের মোটামুটি 12 ক্লাসে যে ডেফিনেশন দেওয়া আছে সেখানে একক ধনাত্মক আধান ধরা হয়েছে, কিন্তু কিউ নট কি হবে, টেন্ডস টু 0 হবে। এরপর তুমি দেখো নিশ্চয়ই তোমরা লিমিট পড়েছো, তাহলে ই ইকুয়াল টু লিমিট কিউ নট টেন্ডস টু 0, এফ এর ভ্যালু পুট করে দাও, কে কিউ কিউ নট বাই আর স্কয়ার, এখানে আরেকটা কিউ নট ক্যান্সেল, তো এখানে কিউ নট টেন্ডস টু 0 আর এখানে ওর ভেরিয়েবলই নেই, মানে লিমিট পরবর্তী লাইনে কি আসবে, উঠে যাবে, অর্থাৎ ই ইকুয়াল টু আসবে কি কে কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি আসছে, ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার। ক্লিয়ার, বুঝা গেছে ব্যাপারটা। এরপর দেখো যদি আমরা ভেক্টর ফর্ম দেখি, হয়েছে, ভেক্টর ফর্মে কি আসবে না, ভেক্টর ফর্মে আসবে দেখো ই ভেক্টর ইকুয়াল টু কে কিউ, এখানে আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কয়ার। কেন এখানে আর হেড করলাম আমরা, ইউনিট ভেক্টর কেন আর করে, মানে রেডিয়াল আউটওয়ার্ড, আর যদি নেগেটিভ হয় ইনওয়ার্ড, হয়েছে। এই জন্য দেখো এই যে ডিসটেন্স ধরেছি বাইরের দিকে যাবে বা ভিতর দিকে আসবে, এই জন্য আমরা আর এর এটা ওয়েবরের ভ্যালু পুট করে দেবো। আমরা কি জানি, একক ভেক্টর সমান হয় ওই ভেক্টরটা বাই ওর মড ভ্যালু মানে আর, তাহলে যদি এখানে পুট করে দাও তাহলে দেখো ই ভেক্টর ইকুয়াল টু চলে আসবে কে কিউ আর ভেক্টর বাই আর কিউ, একটা আর স্কয়ার আছে একটা আর গুণ আছে, এইটাও লিখতে পারো তুমি ভেক্টর ফর্ম, এটাও লিখতে পারো তুমি ভেক্টর ফর্ম, এটা হচ্ছে স্কেলার ফর্ম, হয়েছে। এই ফর্মটাও লিখতে পারো ভেক্টর ফর্মে, এই ফর্মটাও লিখতে পারো, এটা হয়ে গেল এই স্কেলার ফর্ম। ওকে, এরপর আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের উপর ইউনিট করতে হবে এবং ডাইমেনশন করতে হবে, ইউনিট এবং ডাইমেনশন। ইলেকট্রিক ফিল্ড আমরা বুঝলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি, হ্যাঁ ফিল্ড অ্যাকচুয়ালি ফিল্ড নয়, কারণ ফিল্ড কি বলছি মেজারমেন্ট করা যায় না, এটা ইলেকট্রিক ফিল্ড নয়, কিন্তু আমরা ইন্টেন্সিটি অনেক ক্ষেত্রে ইউজ করি না, কিন্তু তোমরা মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইউজ করা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় তোমরা ব্যবহার করবে বা বলবে, হয়েছে। তাহলে এরপর আমরা এককে যদি চলে যাই, একক দেখো, তাহলে আমরা সমীকরণ কি দেখলাম দেখো না, ই ইকুয়াল টু হচ্ছে কে কিউ বাই আর স্কয়ার, বা যদি আমরা ফোর্সের দিক থেকে লিখি তাহলে ই ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ নট। দেখো এখান থেকে আমরা এফ মানে নিউটন আর কিউ, এই যে নিচে কিউ আছে মানে সি, অর্থাৎ আমরা বলতে পারি নিউটন কুলম্ব ইনভার্স, এটা হচ্ছে তার ইউনিট। এবার যদি তুমি ডাইমেনশন যাও
না দেখো নিউটনের ডাইমেনশন কি এম এ টি টু দি পাওয়ার -2 মানে ফোর্স। এবার সি, সি মানে হচ্ছে কি কুলম, নিচে আছে এটা, তাহলে নিচে হচ্ছে আই ইনভার্স টি ইনভার্স। বেশ হয়ে গেল। ফোন করেছে কি? তাহলে দেখো এর মাত্রা বা ডাইমেনশন কি আসছে দেখো, নিউটন মানে হচ্ছে বল, এই জন্য এম এল টি টু দি পাওয়ার -2, এটা নিউটন এর। এরপর নিচে সি আছে, তো নিচে সি থাকলে উপরে মাইনাস হবে, এই জন্য দেখো আই টি, কিউ মানে আমরা কি জানি, কিউ সমান হচ্ছে আই ইনটু টি। ওকে, এই কিউ মানে তো কুলম, তাহলে সি এর জায়গাতে আমরা কি লিখবো, কুলমের জায়গায় আই, কিন্তু উপরে গেলে মাইনাস হয়ে গেল, আর টি ক্যাপিটাল টি মাইনাস। এরপর এটাকে একটু যদি আমরা সাজাই, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, আর কে বেঁচে থাকলো 9। এই হলো তোমার ডাইমেনশন মাত্রা। তাহলে একক এবং মাত্রা হলো। এরপর তুমি যদি বলো স্যার আমি এখান থেকে যাবো, হ্যাঁ অসুবিধা, কোনো অসুবিধা নেই। না ই এর প্রথমে মাত্রা করি, কে এর মাত্রা, কে এর মাত্রা কি ছিল যেন, ছিল নিউটন মিটার স্কয়ার, তারপর কুলম ইনভার্স মানে সি টু দি পাওয়ার -2 করে দেবে, এগুলো কে গেল। আর এইখানে একজন কুলম আছে দেখো, তাহলে এটা সি হলো, ডিভাইডেড বাই এম স্কয়ার, তাহলে এম এম চলে গেল, এই সি আর একটা কেটে গেল, তো নিউটন কুলম ইনভার্সে দাঁড়িয়ে গেল। ওকে, যে দিক থেকে খুশি তুমি আসো। তবে এই ফর্মুলাটা আমাদের বেশি প্রয়োজন হয় যখন আমরা কোনো ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রে কোনো একটা আধানকে রাখবো, তার উপরে ক্রিয়াশীল বল কত হবে দেখো, এফ কে এদিকে নিয়ে এসো, এফ ইকুয়াল টু হবে কিউ নট ইন্টু ই। এই ফর্মুলাটা অনেক জায়গায় ব্যবহার হবে তোমার তড়িৎ ক্ষেত্রে কোনো আধানকে যদি আমরা স্থাপন করি তার উপরে ক্রিয়াশীল বল। এরপর যদি ইলেকট্রন হয় তখন আমরা কি লিখবো ফোর্সটা, না ইলেকট্রনের ক্ষেত্রে ই ইন্টু এটা, ছোট ই বড় ই, মাইনাস সাইন একটা দেওয়া হয় কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ বলে, বা ডিরেকশন যেহেতু দুটো ভেক্টর ফর্ম। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড, এবং এই যে ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে হবে, না এখানে লিখে রাখো ই এর দিক কি হয়, না পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ। ক্লিয়ার? এরপর তুমি যদি এখানে একটা ইলেকট্রন স্থাপন করো, তাহলে কোন দিকে ছুটবে, এর উপরে ফোর্স কোন দিকে কাজ করবে, দেখো এই ডিরেকশনে ফোর্স কাজ করবে, কারণ ইলেকট্রন কোন দিকে আসতে চাইবে, পজিটিভের দিকে। তাহলে দেখো একটা নেগেটিভ সাইন আমরা দেবো, অর্থাৎ এই ফোর্সের যা ভ্যালু হবে উল্টা হবে, নেগেটিভ সাইন ইন্ডিকেটস তো তাই করে আমাদের। এই জন্য ইলেকট্রন হলে এখানে একটা নেগেটিভ সাইন দেওয়া হয়, যেদিকে ইলেকট্রিক ফিল্ড যাবে। আর যদি পজিটিভ চার্জ হয়, ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, তো এই কি করবে, এই ডিরেকশনে যাবে, মানে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ফোর্সেরও ডিরেকশন, তখন আর আমরা মাইনাস সাইনটা দেওয়ার দরকার হবে না আমাদের, দুটো ডিরেকশন একই। ক্লিয়ার? এই জন্য ইলেকট্রনের ক্ষেত্রে আমরা একটা সামনে নেগেটিভ সাইন রাখি। বোঝা গেল? ক্লিয়ার? এইগুলো সমস্তগুলো যেমন আমরা কুলমের সূত্র করেছি কি বিন্দু আধানের জন্য প্রযোজ্য, এখানেও আমরা যেটা করছি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বিন্দু আধানের জন্যই করছি। পরবর্তীকালে আমরা এক্সটেন্ডেড কিছু দেখবো যে চার্জগুলো হয়তো সমভাবে ডিস্ট্রিবিউশন আছে, ইউনিফর্মে ডিস্ট্রিবিউশন, বা অসমভাবে, যদি তোমাদের সিলেবাসে অসম নেই, কেবলমাত্র সমভাবে আছে, তাদের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। আজকেই কেবলমাত্র আমরা বিন্দু আধানের জন্য করব। এরপর যে দুটো বাদ দিয়ে, বা দুটো কি তিনটে করি আমরা, অনেকগুলি আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য, হ্যাঁ, তাহলে হচ্ছে অনেকগুলি বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ক্লিয়ার? এটাকে আমরা এরকম বলি সুপারপজিশন প্রিন্সিপাল, এই মেথডের কাজে লাগানো সুপারপজিশন, এটা বাংলা জানি না, প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপাল, এই মেথড ইউজ করা হয়। ধরো এখানে আমি 1 2 3 4, আচ্ছা তিনটেই করি, তিনটে চার্জ আছে, এতে যদি আমরা ধরে নিই যে এর কোঅর্ডিনেট বা এর পজিশন ভেক্টর হচ্ছে r1, এর পজিশন ভেক্টর r2, এর পজিশন ভেক্টর r3, এই চার্জগুলো ধরে নিচ্ছি, চার্জ হচ্ছে q1, চার্জ হচ্ছে q2, এটা চার্জ হচ্ছে q3, চার্জগুলো এরকম q1 q2 q3 আছে চার্জ, পজিশন ভেক্টরগুলো দেখিয়ে দিলাম। এখন যদি বলে যে এই পয়েন্টে আমাদেরকে
ধরো এই পয়েন্টটাকে নাম দিচ্ছি R4, এই পয়েন্ট একটা পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমাদেরকে ফিল্ড ইন্টেন্সিটি বার করতে বলেছে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে। এখন দেখো এই চার্জের জন্য এখানে কি হবে, এই ডিরেকশনে একটা আসবে ফিল্ড, এই চার্জের জন্য যদি পজিটিভ হয় সেইটা ধরে আমি করছি, ওই ডিরেকশনে যাবে, নেগেটিভ হলে এদিকে আসতো, আর এটার জন্য এটা এই ডিরেকশনে আসবে। তাহলে এটাকে আমি E1 বলছি, এটাকে আমি E2 বলছি, E2 তো হ্যাঁ E2, আর এটাকে E3 বলছি। এই যে এটার জন্য E3, T1 এর জন্য E1 আর E2 এর জন্য E3। তাহলে তিনটাকে কি করতে হবে না, তিনটাকে ভেক্টর সাম করব। অর্থাৎ এই যে ভেক্টর সাম করছি বা ভেক্টরের যে যোগ, মানে এখানে তো আর ডাইরেক্ট আমরা যোগ করতে পারবো না, যেহেতু এটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। এই যে ভেক্টর সাম করব সেই মেথডটার নামই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। অর্থাৎ এখানে ই নেট যেটা আসবে, ই নেট যেটা আসবে সেটা হচ্ছে E1 ভেক্টর প্লাস হচ্ছে E2 ভেক্টর প্লাস হচ্ছে E3 ভেক্টর, এর মাথাটা একটা ভেক্টর থাকে। এরপর যদি আমরা মানগুলো বসাই তাহলে দেখো কিরকম আসবে, ই নেট ইকুয়াল টু E1, E1 মানে Q1 এর জন্য, তাহলে এই ডিসটেন্সটা কত হবে, দেখো এটা R4, এটা R1, R4 R1। আচ্ছা তাহলে R4 R1 এই ডিরেকশনে যদি হয় তাহলে আমরা দেখো পজিশন ভেক্টর, আমি একটা চিত্র আঁকছি বুঝতে পারবে। ধরো এইটা আমার মূল বিন্দু 0,0, কুলম্ব সূত্রের ক্ষেত্রে এটা দেখিয়েছিলাম আমি, এটা R1, এই জায়গাটা আছে R4। এই মূল বিন্দু থেকে R1 ভেক্টর মানে এইদিকে হয়, এই মূল বিন্দু থেকে R4 ভেক্টর মানে এইদিকে হয়, আর আমার দরকার হচ্ছে এই দিকটা। এরপর যদি তুমি এটা ধরে নিচ্ছি আমরা R ভেক্টর, এটা তাহলে দেখো R1 ভেক্টর প্লাস R ভেক্টর সমান হচ্ছে R4 ভেক্টর। ক্লিয়ার? দেখো এই দুটো যোগফল সমান এটা হবে, তার মানে R ভেক্টর সমান কি দাঁড়াচ্ছে তোমার, R4 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। বুঝা গেল ব্যাপারটা? এই R ভেক্টর অর্থাৎ এখান থেকে এই ভেক্টরটা, তার মানে এখানে আমরা লিখব K Q1 ডিভাইডেড বাই R4 মাইনাস R1 এর স্কোয়ার, আর এখানে ভেক্টরটা, আচ্ছা একবারে ভেক্টর ফর্ম লিখে দিই, এটাকে কিউ করে দিই আর এটাকে দেখে দিলাম R4 মাইনাস R1, এই দুটো ভেক্টর ম্যাচ। ক্লিয়ার? ভেক্টর ফর্ম করে দিলাম একবার, রাইট টু ভেক্টর সাম হবে আমাদের, প্লাস এটা লিখবো আমরা দেখো KQ2, তাহলে এখানে নিচে কি আসবে, R4 এর জায়গায় আসবে না, R4 এ থাকবে, মাইনাস হবে R2, এগুলো কিউ, এখানে আসবে R4 মাইনাস R2, এদের দুটোর মধ্যে ভেক্টর। লাস্ট এটা কি আসবে, থার্ড চার্জটা আসবে প্লাস KQ3, এখানে R4 মাইনাস R3 ভেক্টর, এখানে হচ্ছে R4 মাইনাস R3 তার কিউ। এরপর আমাদের ই নেটের ফর্মুলা কি আসবে দেখো, ই নেট ইকুয়াল টু আসবে ভেক্টর সাম, দেখো কে Q1 কমন যাচ্ছে না, কে কমন যাচ্ছে আর কেউ কমন যাচ্ছে না, ব্যাস। তাহলে এরপর সামেশন ওভার দিয়ে দাও, এখানে দেখো আর কিউ থাকছে, কিউ দেখো 1 তারপর 2 তারপর 3 মানে কিউ আই করে দাও, আর এখানে হচ্ছে R4 তো সবার গুলোই আছে, তাহলে R4 মাইনাস RI করে দাও, এদের ভেক্টর মাথায় ডিভাইডেড বাই এখানে R4 মাইনাস RI এটার কিউ, যেখানে i এর ভ্যালু কত হবে, i এখানে 1 থেকে 3। এরপর তোমার যদি n চার্জ থাকে তাহলে কি করবে তুমি, iটা 1 থেকে n পর্যন্ত, n তোমার টার্মের জন্য যতগুলো টার্ম আসুক পরপর এরকম ভেক্টর সাম যোগ হয়ে যাবে। তা আমাদের সিলেবাসে যে আছে সেটা হচ্ছে তোমার 3টে এবং 4টা। ক্লিয়ার? 3টে কি 4টা দেয় চার্জ, মানে এরকম পয়েন্ট চার্জ দিয়ে দিই, সেখানে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে তোমাকে তড়িৎ প্রাবল্য বার করতে হবে। হয়েছে? তড়িৎ প্রাবল্য 3টে, একটা বিন্দু দিয়ে দিল, সেখান থেকে তোমাকে বার করতে হবে। খুব গরম আছে আর কি। হয়েছে? এরপর আমরা 3টে বিন্দু দিয়ে করি তাহলে। আচ্ছা এখানে আরেকটা জিনিস, 3টে বিন্দুর আগে আরেকটা জিনিস বলে দিই আমি, যে কোনো চার্জ, দেখো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড
ই ইকুয়াল টু কি করলো আমাদের কে কিউ বাই আর স্কোয়ার। তার মানে কি কিউ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, মানে ইনভার্স স্কোয়ার ল। যেমন গ্র্যাভিটেশন ফোর্স, তারপরে কুলম্ব ফোর্স, হ্যাঁ সেরকম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইনভার্স স্কোয়ার ল ফ্লো করে। এখন ইনভার্স স্কোয়ার ল যদি ফ্লো করে তাহলে আমরা ইটা কোথায় বেশি হবে কোথায় কম হবে সেরকম যদি আমরা জানতে চাই, ধরো এখানে একটা চার্জ আছে কিউ, এই ডট ডট যদি অসীমে চলে যায়, অর্থাৎ অসীমে মানে আর এর ভ্যালু হচ্ছে ইনফাইনাইট। যদি আর এর ভ্যালু অসীম হয় তাহলে 1 বাই ইনফিনিটি 0, অর্থাৎ অসীমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হলো 0 হলো। এরপর যত কাছে আসবে তত বাড়তে থাকবে, কারণ আর এর ভ্যালু কমবে তড়িৎ ক্ষেত্র বাড়বে। আর এর ভ্যালু কমতে কমতে আর ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, না আর ইকুয়াল টু 0 হয়ে যায় মানে ই এর ভ্যালু কত হয়ে গেল, না ই এর ভ্যালু হয়ে গেল তোমার অসীম ইনফাইনাইট। আচ্ছা এই কথাটার অর্থ যে অসীম হবে বা এর ভ্যালু ইনফাইনাইট হবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নট ক্যালকুলেটেড, অসীম, ঠিক আছে, নট ক্যালকুলেটেড মানে আর এর ভ্যালু 0 এই কথাটার জন্য, বা আর এর ভ্যালু যদি পার্টিকুলার 0 করে দিই তাহলে দেখো আনডিফাইন্ডেড আসছে, মানে একে ডিফাইন করা যাচ্ছে না। অসীম মানে কি ডিফাইন্ডেড করা যায় না। অসীম মানে কত দূর কেউ বলতে পারবে কি, যে 2000 কিলোমিটার, 5000 কিলোমিটার, 10 লাখ কিলোমিটার, না, এটা আনডিফাইন্ডেড। অর্থাৎ আর এর ভ্যালু টেন্ডস টু যদি 0 হয় তাহলে ওখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আনডিফাইন্ডেড। হ্যাঁ হতে পারে যে আর এর ভ্যালু হচ্ছে কত টেন্ডস টু 0, টেন্ডস টু 0, 0-র কাছাকাছি, তখন তার একটা ভ্যালু থাকবে, এর ভ্যালু হয়তো হিউজ পরিমাণে বাড়বে বা অনেক বেশি হবে। এখন যদি আমরা গ্রাফিকের রিপ্রেজেন্টেশন করি তার ক্ষেত্রে আমরা দেখেছি কি, তাহলে আমরা একটা হেডিংও এখানে করে দিতে পারি, হ্যাঁ তারপর আমরা বিন্দু আধান এগুলোতে যাচ্ছি, হ্যাঁ তাহলে খুব সুবিধা হবে আমাদের। ধরো এখানে লেখো ই ও আর এর লেখচিত্র। এটা অনেকগুলো লেখচিত্র আছে, হ্যাঁ ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে এটা। দেখো প্রথম যদি আমরা এইদিকে ই লিখি ওয়াই অক্ষ বরাবর, এখানে এক্স অক্ষ বরাবর আর লিখলাম দূরত্ব, হয়েছে এক্স অক্ষ বরাবর আর, তাহলে কি আসবে না, দেখো এটা তো শূন্য হবে, অসীম মানে অনেক বড় হবে, অর্থাৎ এখানে কোনো দিক এটা তো টাচ করবেই না, তাহলে এখান থেকে নামে এদিকে এদিকে আস্তে আস্তে আর ইকুয়াল টু ইনফাইনাইটে 0 হবে, তার মানে এটাও টাচ করবে না। ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা? এটি হচ্ছে আমাদের লেখচিত্র হলো। এখন যদি আমরা, এটা নাম্বার 1 কেস হয়েছে, নাম্বার 2 হচ্ছে ধরো চার্জটাকে আমরা রেখেছি এই জায়গাতে, এইখানে কিউ চার্জ রেখেছি। আচ্ছা প্রথমে প্লাসে ধরছি তারপর মাইনাস ধরছি, এদিকে ই এদিকে আর, তাহলে চার্জের এই দিকে ফিল্ড কি দেবে, এইরকম পুরো ফিল্ড তো এদিকে যাবে। আচ্ছা এখানে এই তীর চিহ্নটা ভুল করছি, ধরো এখান থেকে যাবে এরকম ফিল্ড যাবে, এদিকে ফিল্ড যাবে, বা এখান থেকে এই ডিরেকশনে ফিল্ড যাবে। তো আমরা লেফট থেকে রাইট, বাম দিক থেকে ডান দিকে এটাকে আমরা প্লাস ধরছি, তাহলে ডান দিকে কি আসছে, ই এর ভ্যালু আসছে প্লাস ভি। তো প্লাস ভি কোথায় থাকবে, উপরে থাকবে, এইখানে থাকবে কি, 4 কোয়াড্রেন্টে থাকবে না, কারণ 4 কোয়াড্রেন্টে ই এর ভ্যালু নেগেটিভ হয়ে যায়। তাহলে এখানে তোমার গ্রাফটা আসবে এইভাবে। ক্লিয়ার, হালকা ঠান্ডা লেগেছে, এদিকে গেল, এটা একটু উঁচু হয়ে গেল, ধরে যাবে না, নিচে নামবে। ওকে, এবার যদি এই দিকে আসি, তো এই ফিল্ডটা তো এই ডিরেকশনে, তো এটাকে তুমি নেগেটিভ ধরো, ই ইকুয়াল টু মাইনাস ভি। তা নেগেটিভ যদি হয় কোন কোয়াড্রেন্টে পড়বে, এটা তো পজিটিভ, নেগেটিভ কোয়াড্রেন্ট এখানে, তাহলে এখানেও দূরত্বের রেসপেক্টে এরকম হবে যে এটা। এরপর যদি আমাদের 3 নাম্বার কন্ডিশন নেগেটিভ চার্জ হয়, তাহলে একবার উল্টো করে দাও, নেগেটিভ চার্জের ক্ষেত্রে ই, এটা আর, এটা হচ্ছে কিউ নেগেটিভ, এইটা নিচে নেমে যাবে, এটা উপরে উঠে যাবে। দেখো নেগেটিভ মানে এই ডিরেকশনে, অর্থাৎ এইদিকে পজিটিভ আসবে, আর এটা ভিতর দিকে যাবে না ফিল্ডটা, তাহলে এইদিকে লেফট থেকে রাইট আছে, এটা পজিটিভ, আর এটা এইদিকে যাচ্ছে মানে এইদিকে আসছে, এই দিক থেকে তীর চিহ্নটা এইদিকে আসছে, অর্থাৎ রাইট টু লেফট মানে নেগেটিভ, অর্থাৎ এখান থেকে আর এটা কোথায় গেল, বুঝা গেল, উল্টে যাবে, পজিটিভ নেগেটিভ উল্টে যাবে। এরপর দুটো চার্জ থাকে, তাহলে কি ধরনের ইফেক্ট হবে, 3 নাম্বার 4 নাম্বার দেখুন, দুটো চার্জ, এইখানে একটা আছে প্লাস,
এইখানে একটা আছে প্লাস, ডট 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 রেখা টেনেছি। আচ্ছা, তাহলে আমরা হেডিংটা মুছে দিচ্ছি এখন, হ্যাঁ, কারণ উপর দিকটা আমার একটু দরকার হবে। ডট 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 এখানে, ডট 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 এখানে, এটাও কিউ ধরে নিচ্ছি, এটাও কিউ ধরে নিচ্ছি। আচ্ছা, ডিফারেন্ট হলে আবার আলাদা হবে, সেম হলে আলাদা হবে, দেখিয়ে দিচ্ছি। এখানে ধরো ই আছে, এখানে ই আছে, এখানে আর, এদিকে হচ্ছে তোমার মাইনাস আর, এটারও এই দিকটাতে হবে মাইনাস আর, মানে আর এইদিকে এইটা হবে প্লাস আর, মানে এটার এই দিকটা এটার এই দিকটা, লেফট সাইড রাইট সাইড ভাগ করে দিচ্ছি, বাম দিক ডান দিক। এখন দেখো এটা পজিটিভ চার্জ, চোখ নুমে লিখে দাও, এটা আসবে এইদিকে, এটা পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের এইদিকে কি আসবে? নেগেটিভ। তাহলে এরপর মাঝটাতে আমাদের গন্ডগোল আসছে না, মাঝে এখান থেকে এটা কি হবে? পজিটিভ হবে। তো পজিটিভ হলে এখান থেকে তুমি নামিয়ে দাও, এরকম আসছে। এরপর বলো, দুটো চার্জ যদি একই হয়, এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ, এর মাঝে কোনো জায়গায় কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? একবার এটা আমি এখনো পর্যন্ত বলিনি, কিন্তু কুলম্ব সূত্রে বলেছিলাম, কুলম্ব ফোর্স আর তড়িৎ ক্ষেত্র পুরো সিমিলারিটি জিনিস। বলো তো কি আসবে? না দেখো, জিরো আসবে, কারণ এর জন্য ফিল্ড ইন্টেন্সিটি এই ডিরেকশনে, আর এর জন্য ফিল্ড ইন্টেন্সিটি এই ডিরেকশনে, দুটো কি হলো? বিপরীতমুখী। এরপর যদি কোনো কারণে সমান হয়ে যায়, তখন শূন্য চলে আসবে। সমান কেন হবে না? এই চার্জটা কিউ, এই চার্জটা কিউ, দেখো। এবং কোথায় হবে সেটা? একবারে মিড পয়েন্টে। এরপর যে দুটো চার্জ, এখানে ধরো কিউ আর এটা হচ্ছে 4Q, তাহলে এই দিকে শূন্য হবে। স্মলেস্ট যে চার্জ, মানে যেটি ছোট চার্জ বা ছোট আধান, তার দিকে তড়িৎ ক্ষেত্র বা কুলম্ব ফোর্স জিরো হয়, হ্যাঁ, যেটা তড়িৎ বল বলি। তাহলে এই জায়গায় জিরো হবে, এখন তো মিড পয়েন্টে জিরো হবে, তার মানে এটা নিশ্চয়ই এখানে কাট করবে। জিরো মানে কি? তড়িৎ ক্ষেত্র জিরো মানে কি? এই লাইনটা তো তড়িৎ ক্ষেত্র জিরো, কারণ উপর দিকে আমরা কি ধরেছি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধরেছি। আচ্ছা, পজিটিভ চার্জের জন্য এটা কি হবে? এদিকে মানে নিচের কোয়াড্রেন্টে আসবে, অর্থাৎ এখান থেকে ডট ডট উঠে উঠে এটাও এখানে কাট করবে, এভাবে এটা লেখচিত্রটা আসবে। এরপর যদি তোমার কোনো কারণে এই চার্জটা বড় হয়, তখন এখানে কাট করবে, এখান থেকে এরকম করবে। যদি এই চার্জটা ছোট হয়, এটা বড় হয়, তখন এখানে কাট করবে, এখান থেকে এত দূর নিয়ে যাবে, তারপরে তাই নেগেটিভ যদি হয়, দেখো দুটোই নেগেটিভ যদি হয়, তাহলে কি হবে? দেখো দুটোই নেগেটিভ হলে, দেখো আমি এটা আঁকছি না, বলে দিচ্ছি, এইটা উঠে যাবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, এইটা নেমে যাবে এখানে, আর এটা পুরো উল্টে যাবে, এই সাইজটা এখান থেকে আসবে, মানে এই দিক থেকে আসবে, এখানে ডট ডট করে দেখাচ্ছি, ডট 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 এরকম যাবে, এখানে টাচ করবে, এখান থেকে আবার এরকম করে এদিকে চলে যাবে। এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আসবে, নেগেটিভ চার্জের ক্ষেত্রে আসবে ডট ডটটা, ক্লিয়ার? আর এইটা চলে যাবে। আচ্ছা, ডট ডট তাহলে এখানে করে দাও, এইটা, এগুলো নেগেটিভের জন্য করছি, নেগেটিভের জন্য ডট ডট, আর এটার জন্য পজিটিভের জন্য হচ্ছে পুরো লাইন হলো। ওকে, ক্লিয়ার? এরপর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে কি হবে? দেখো, একটা পজিটিভ একটা নেগেটিভ, अरे पेन ढकना क्या हुआ रे। ওকে, তাহলে 5 নাম্বার আমরা একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, একটা লাইন জয়েন করে দিলাম, এখানে লাইন জয়েন করে দিলাম, এটা লাইন জয়েন করে দিলাম, এখানে কালি একটু কম হয়ে গেছে, এটা কালি ভরছি একটু পরে। আচ্ছা, নেগেটিভ চার্জ এইদিকে আসবে, অর্থাৎ কি আসবে? এইদিকে আসছে, নিচের দিকে আসছে, মানে নেগেটিভ, মানে রাইট, ডান দিক থেকে বাঁ দিক নেগেটিভ হচ্ছে। তাহলে এখানে এগুলো আর, এগুলো ই, হ্যাঁ, এটা হচ্ছে ই, এটি হচ্ছে কোথায় গেল? এগুলো আর, মানে এদিকে মাইনাস আর, এটা হচ্ছে মাইনাস আর। এখন এটা পজিটিভ চার্জ, তাহলে এদিকে কি আসবে? পজিটিভ চার্জে তো এদিকে বেরোবে, অর্থাৎ এটাও নেগেটিভ, ক্লিয়ার? এটা নেগেটিভ আসবে, কারণ পজিটিভ চার্জ থেকে বেরোবে, তার আমরা কি ধরছি? রাইট থেকে লেফট মানে নেগেটিভ। বা ফার্স্টের চিত্রটা দেখো, তাহলে বুঝতে পারবো। ফার্স্টের চিত্রটা যেটা পজিটিভের এদিকে করেছিলাম, আর নেগেটিভ দেখো আসছে কোন দিকে? এইদিকে, তাহলে এটাও নেগেটিভ, নেগেটিভ ঘরে গেলাম। এরপর দেখো, এটা তো যাবে এইদিকে, মানে পজিটিভ, তাহলে পজিটিভ হলে এখান থেকে এটা এখানে এলো, এই পর্যন্ত থাক। এরপর এটা কোন দিকে? দেখো এইদিকে, এই উল্টা করলাম, এদিকে নয়, এটা এইদিকে, এই যে পজিটিভ ওর দিকে যাবে, তাহলে এটাও পজিটিভ। তাহলে পজিটিভ হওয়া মানে এখান থেকে স্টার্ট হবে, ওই যে স্টার্ট তো হলো। এবার মিডিলে টাচ করবে কি? অর্থাৎ মিডিলে দেখো, এই চার্জের জন্য এখানে কি কোনো কারণে শূন্য হতে পারে?
শূন্য তো হবে না, কোথায় শূন্য হবে? অসীমে। এবং এর জন্য এখানে তো শূন্য হবে না, এটা তো অসীমে শূন্য হবে। অর্থাৎ এখানে টাচ না করে উঠে ওদিকে চলে যাবে, এটা কিন্তু টাচ করবে না, টাচ না করে উঠে চলে যাবে ওদিকে, কোনোভাবেই ওটা টাচ করবে না। আগের রেখাচিত্রের সঙ্গে মিশে গেছে, এটা এরকম কাভার থাকবে। হয়েছে, এগুলোগুলো আমাদের রেখাচিত্র কি না, ই ভার্সেস আর। ওকে, বুঝে গেল ব্যাপারটা? এরপর আমরা চলে আসছি যে ওই যে ফর্মুলাটা আমরা দেখলাম সুপারপজিশন প্রিন্সিপাল, ওখান থেকে কিভাবে আমাদের প্রবলেম পড়ে বা সেগুলোকে আমরা কিভাবে সলভ করব। দেখো, প্রথমে এরকম দেয় একটা, দুটা, তিনটা সমবাহু দেয়, অনেক সময় বিষমবাহু দেয়, ত্রিভুজ ট্রায়াঙ্গেল আগে সেভ। ধরো এটা কিউ দিয়েছে, প্লাসে ধরছি সবগুলোকে, হ্যাঁ তিনটে ধরো প্লাস ধরছি, পরে আমি মাইনাস দেখাচ্ছি, এগুলো এ এ ধরবো। এরপর বলবে যে এটা নাম দিলাম এ বি সি। প্রশ্ন হচ্ছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? হচ্ছে একটু কালি ভরে নি। তাহলে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? তাহলে দেখো কি বলেছি যে সি বিন্দুতে যে আধান থাকবে ওই বিন্দুটাতে বার করছি, অর্থাৎ ওই বিন্দুতে যে আধানটা অবস্থিত তার জন্য কোনো প্রকার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে না। তাহলে বাকি দুটো চার্জের জন্য হবে। এটা হচ্ছে কি পজিটিভ চার্জ, তাহলে এর ফিল্ড ইন্টেন্সিটি কোন দিকে হবে? এইদিকে। ভ্যালু কি হবে না, যদি আমরা ই ধরি, ই ইকুয়াল টু কে কিউ বাই স্কোয়ার, কে কিউ বাই স্কোয়ার। আচ্ছা, এইটা পজিটিভ চার্জ, এর জন্য ফিল্ড ইন্টেন্সিটি এইদিকে আসবে, এটাও আসবে দেখো কে কিউ বাই স্কোয়ার। তাহলে দুটো সমান হলো। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা 60 ডিগ্রি হবে, আমরা ভেক্টর সাম বলেছি যোগ করব ই নেট। তাহলে ই নেট আসবে দেখো রুট অফ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কস 60 ডিগ্রি। ক্লিয়ার? এটা হবে ভেক্টর সাম। ভেক্টর সাম বলেছি না আমরা, মানে এর আগের লাইনটা যদি আমরা লিখি, এর আগের লাইনটা, তাহলে এখানে লিখছি আমি ই নেট ভেক্টর ইকুয়াল টু ই ভেক্টর প্লাস ই ভেক্টর, যেহেতু দুটোই সমান আমার, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওই জন্য আমরা যে সূত্র জানি বসিয়ে দিলাম সূত্র, ক্যালকুলেশন করে নাও, অ্যান্সার চলে আসবে। বাকিগুলো তো একবারে ইতিহাস 11-এর নাকি, এগুলো জানতে হবে, করার কিছু নেই, ভেক্টর পড়তেই হবে। 11-এ বারবার তোমাদেরকে সব টিচারই বলে, কিন্তু তোমরা পড়োনি। 2 স্কোয়ার প্লাস, এখানে দেখো cos 60, cos 60 মান কত হবে? sin 60 √3 হবে হাফ, মানে 2 চলে গেল বৃন্দাবন, তাহলে স্কোয়ার হয়ে গেল। এবং ফার্স্ট পার্টের পজিটিভ আসছে, তার মানে হচ্ছে √3 কাহা গয়া ই। তাহলে ই এর ভ্যালু বস করে দিলে √3 কে কিউ বাই স্কোয়ার, এটি হলো তার অ্যান্সার, ই নেট। এটি হচ্ছে ভেক্টর সাম। তখন নিশ্চয়ই বোঝা গেছে যে ভেক্টর সাম জিনিসটা কি, কেন এরকম ডট 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 রেখে দিলাম। তিনটে যদি হয়, হ্যাঁ তিনটেরও দেখাচ্ছি আমি, দেখো এটা যদি মিড পয়েন্টে বার করতে বলে এখানে, তো এখান থেকে ডট 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 তিনটে ধরো দৈর্ঘ্য এই লেন্থ সমান, আমি দৈর্ঘ্যগুলো এই লেন্থগুলো এক্সও নিয়েছি, তাহলে পজিটিভের জন্য চলে যাও ই, এইটার জন্য চলে যাও ই। ডিস্টেন্স সমান, চার্জ সমান, মানে সমান হবে, যদি আলাদা আলাদা হয় আলাদা হবে, এটার জন্য এদিকে। তো তিনটা তো টেনশনে পড়ে গেছে যে এদের মধ্যে আবার কি করে ভেক্টর সাম যোগ করবো, তাই না? কিচ্ছু নেই, টেনশনের কোনো কারণেই নেই। এখন ফার্স্ট এই দুটোকে আগে ভেক্টর সাম করব, তো ভেক্টর সামটা এই বরাবর আসবে, কারণ কি এই দুটো সমান, তাদের ঠিক মিডিলেই যাবে, ঠিক মিডিলে যাবে। দুটো যদি সমান হয়, যদি সমান না তাহলে কিছু অ্যাঙ্গেল করবে, তখন আমরা একটা বুদ্ধি করি কি, কম্পাউন্ডে ডিভাইডেড করে দিই, 90 ডিগ্রি কম্পাউন্ড রেজুলেশন করে দিই। ধরো এটা আলাদা আছে, মানে এটা E1 এটা E2 আছে, তখন আমরা কম্পোনেন্টে ভাগবো, এইদিকে কম্পোনেন্ট আসবে, এইদিকে কম্পোনেন্ট আসবে, উপর দিকে সোজা উপরে যাবে, হয়েছে? কম্পোনেন্টে ডিভাইডেড করে দেবো। এখন যেহেতু আমাদের হাতে অস্ত্র আছে দুটোই সমান, তাহলে তো সোজা একবার উপরেই যাবে অবভিয়াসলি। তাহলে এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা যদি আমরা বার করতে পারি তাহলে হয়ে যাবে। কত ডিগ্রি হবে ওটা? টোটাল এটা 60, 60, 120 আসবে, তাই না? কারণ এটা দেখো 30 আর 30, এটা তো 90 ডিগ্রি আসছে, এই 90 ডিগ্রি এটা দরকারই নেই আমার, 30 30 60 হলো 120 আসছে, 120 ঠিক বিপরীত দেবো, 120 120 আমরা ফর্মুলা লাগিয়ে দেবো এই বরাবর, তারপরে এটার সঙ্গে বিয়োগ হয়ে যাবে ডাইরেক্ট, কারণ 180 ডিগ্রি। এভাবে ক্যালকুলেট করতে হবে, আছে?
যখন আমরা এখানে এর ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো তখন এগুলো আবার একবার ক্যালকুলেট করবো। ওকে, এটা গেলো ট্রায়াঙ্গেলের মধ্যে। হুম, আচ্ছা এখানে শূন্য হবে, দেখো আমি এই দুটো সমান করে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা শূন্য হবে। দেখো এই বরাবর এটা দরকার হচ্ছে না আমাদের, এখন কেটে যারে মুছে দে। এটা 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি দুটো ভেক্টরের মধ্যে হবে। ধরো এটাকে আমরা E1 ধরছি, তাহলে রুট অফ ই স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি ভ্যালু কত? -হাফ সাইন 30, তাহলে মাইনাস সেকেন্ড বাটন করছি মাইনাস, তাহলে মাইনাস হাফ হলে ইটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা মুছে গেল, মানে অনলি ফর কি বেঁচে থাকছে? ই বেঁচে থাকছে। E1 সমান ই, E1 সমান যদি ই হয় উপর দিকে ই নিচের দিকে ই, তাহলে ই নেট কত আসছে? ফাইনালি ই নেট 0 আসছে। যে কোনো সিমেট্রিক কোনো বডির, মানে ধরো ট্রায়াঙ্গেল শেপ, তারপরে হচ্ছে কি বলবো ওটাকে যেন ত্রিভুজ শেপ, তারপর রেক্ট্যাঙ্গেল যেটা বলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সবগুলোর ক্ষেত্রে যদি চার্জগুলো সমান থাকে, চার্জগুলো সেম থাকতে হবে, তাহলে ওর ঠিক ভরকেন্দ্রে সবসময় আমাদের ফিল্ড ইন্টেন্সিটি 0 আসবে। ক্লিয়ার? এখান থেকে আরেকটা প্রবলেম পড়ে, মানে এটারই এই বিন্দু আধানেরই এরকম 4টা দিয়ে দিই, এই 4টা বিন্দু আধান, তাদের মধ্যে ডিস্টেন্স তোমাকে এ বি সি ডি যাই হোক কিছু একটা করে বলে দেবে। ধরো এটা এ বলেছে, এটা এ বলেছে, এটা বি বলেছে, এটা বি বলেছে, ধরো সবগুলো কিউ করে, আলাদাও হতে পারে, কিউ করে দিয়েছি, মাইনাস প্লাস, ধরো একটা এখানে মাইনাসে ধরছি, আগেরটা তো মাইনাস ধরলাম না। এরপর ধরো এই পয়েন্টে বার করতে বলেছে, বা এই পয়েন্টে যেখানে, আমি এখানে ধরছি, তাহলে এটার জন্য এইদিকে ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে ধরো E1 ধরছি আমরা। আচ্ছা এটা পজিটিভ, এটার জন্য এদিকে এটাকে E2 ধরছি, এটার জন্য এদিকে এটাকে আমরা E3 ধরছি। হলো? এবার তিনটার ভেক্টর সাম করব একই রকম ভাবে। এই যে এইটার এটা যদি সমান হয় তাহলে আমরা ঠিক মিডিলে যাবে, যদি না হয় তাহলে এই দুটোর ভেক্টর সামথিং এখানে একটা অ্যাঙ্গেল এ বরাবর যাবে, ধরো এইদিকে গেল, এটাকে আমরা ধরে নিচ্ছি E4। এরপর E4 আর E1 আবার ভেক্টর যোগ করবে এই কোণটা ধরে হয়েছে। তো ফার্স্ট ফর্মুলা আমরা E1 আর E2 এদের রেজাল্টেন্ট কি করে বার করবো? দেখো না, E1 E2 রেজাল্টেন্টকে যদি আমরা E4 বলি, তাহলে E4 সমান আসবে রুট অফ E1 এর স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2 E1 E2 cos অফ কত ডিগ্রি বলো তো? দেখো এটা পুরোটাই কত হবে? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি আসবে। cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু টোটালি ভ্যানিশড 0। তাহলে এটা আমরা পুরোটাই চলে গেল, অর্থাৎ রুট অফ E1 এর স্কয়ার প্লাস E2 স্কয়ার, এটা পাবো আমরা E4 এর ভ্যালু হয়েছে। এরপর যদি বলে কোণ কত ডিগ্রি হবে, ধরো আমরা ধরে নিচ্ছি যেটা আমি বললাম যে এটা হচ্ছে E4। এরপর তোমার সন্দেহ হবে যে এই কোণটা তাহলে কত হবে স্যার? এই কোণটা কি করে বার করব না, tan অফ থিটা অ্যাপ্লাই করব। এটা যদি থিটা হয়, বিপরীত ভেক্টর মানে E3, তাহলে E3, আচ্ছা এখানে E2 লিখে দিয়েছি না, E1 E2 হবে না, ওই 1 2 করে হয়ে গেছে, এটা তোমার 3 হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো 1 সেটা 3 হবে, কারণ 3 আর 2 আছে, এগুলো 3, এটাও 3 আছে। তাহলে E3 sin অফ 90 ডিগ্রি ডিভাইডেড বাই E2 প্লাস E3 cos 90 ডিগ্রি। তার মানে দেখো sin 90 বেরো 1, তার মানে আসছে E3 ডিভাইডেড বাই আচ্ছা ভ্যানিস E2। তার মানে দেখো tan অফ 5, এবার এদের তো আমরা পার্টিকুলার ভ্যালু পাবো, এখন যেমন এমনি করছি আমরা E3 E2 এর তো পার্টিকুলার ভ্যালু পাবো, তাহলে এইখান থেকে আমরা এটা 5 করে দিলাম, থিটা হবে, এই থিটার আমরা ভ্যালু ক্যালকুলেট করে নিলাম। ক্লিয়ার? সেই থিটাটা এখানে বসালাম। ওকে, এরপর দেখো এটা তো পুরোটা হবে 45 ডিগ্রি, তাহলে থিটার যদি ভ্যালু পেয়ে যায় তাহলে এরও ভ্যালু পেয়ে যাবো, তারপর ওই দুটো E1 E4 এর আরো ভেক্টর যোগ করব। এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। ক্লিয়ার? অঙ্ক যখন করাবো তখন পুরো ক্যালকুলেশন করব ইন ডিটেইলস। ওকে, জাস্ট প্রসেসগুলো দেখিয়ে দিই। এরপর আসছে আমাদের, তাহলে তো বিন্দু আধানে খেল গেল। এরপর যদি বিন্দু আধান না হয়ে
কোনো রড দিয়ে দিই, ধরো এরকম একটা রড আছে, এর ওটা বলছে চার্জ কিউ, এখানে এই ডিস্টেন্সে বার করো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে করব, এরকম টাইপগুলো। তো এখানে আমরা তিনটে জিনিস আজকে আমাদেরকে শিখে রাখতে হবে, যে আধানের ডিস্ট্রিবিউশন, আধান বন্টন, আধান চার্জ ডিস্ট্রিবিউশন, আধান বন্টন কত প্রকার হয়? 3 প্রকার হয়। একটা হচ্ছে রৈখিক, একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফলে, আর একটা হচ্ছে আয়তন। আয়তন, এই 3 ধরনের চার্জ বন্টন হয়। রৈখিক মানে এই রেখা বরাবর পুরো থাকবে, তো এই রৈখিককে আমরা ল্যামডা ধরি, ক্ষেত্রফলকে আমরা ধরে নিই হচ্ছে সারফেস সিগমা, আর এটাকে রো ধরি। তো এইগুলো আমরা ফার্স্ট ক্লাসে ইন ডিটেলস আগে যাব, তারপর বিভিন্ন বস্তু ধরে 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 আমরা ক্যালকুলেট করব। ওকে, আর ভিডিও শেষে অবশ্যই বলা রাখি, ভিডিও যদি ভালো রেখে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। লাইক কমেন্ট যদি শেয়ার করো উৎসাহ বাড়বে, তাহলে সেরকমভাবে ভিডিও আবার বানানো হবে বা বানাবো। ওকে, থ্যাংকস টু।